স্বামীজি কেন বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো? খুব ভালো প্রশ্ন, আমার খুব পছন্দের প্রশ্ন। ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এই তত্ত্ব কেড়ে, কারা রইল কপাট। আর এরা হচ্ছে আমাদের সব, এই যে আমাদের থাকে 6টা আছে ভৈরব, ওরা রাত্রি পাহারা দেয় আশ্রম। একদম গেস্ট হাউস নেই বলে এখন আপাতত মানুষজন এলে একটু আপ্যায়নের ব্যবস্থা, একটু এই দুটো বিছানা, একটু কমোড অ্যাটাচ বাথ করা আছে, এই দিকটা রাখা হয়। ইনি অনেক ধরে আমাদের আশ্রমে সেবা করছেন, সপ্তাহে 2 দিন করে উনি আসেন। দীর্ঘ 12-13 বছর হয়ে ধরে উনি ঠাকুরকে, গ্রামের মানুষদের সেবা করেন এখানে। মাছ মাংস খেয়ে জীবে প্রেম কিভাবে হচ্ছে? হ্যাঁ, এটা স্বামীজির খুব সুন্দর ব্যাখ্যা আছে। স্বামীজিকে স্বামী শিষ্য সংবাদে আমরা এটা প্রচার পাই। শ্রী স্বামী শরৎচন্দ্র চক্রবর্তী শিষ্য ছিলেন, তিনি বললেন যে দেখ এখনকার মানুষের ধর্ম কিরম জানিস, লোকে ভাই ভাইকে খুন করছে আর পিঁপড়েকে, বকধার্মিক পিঁপড়েকে চিনি দিচ্ছে। আয়তনে ছোট হোক বা বড়, আপনার মানসিক শান্তির জন্য শ্রীরামকৃষ্ণ মঠ, মন্দির বা আশ্রম কথাটিই যথেষ্ট। 1993 সাল থেকে পথ চলতে শুরু করা ঠিক এরকমই একটি আশ্রম হলো হুগলির হরিপালের চকচণ্ডীনগরে অবস্থিত শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম, যে আশ্রমের শ্রীরামকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে 2020 সালে। নমস্কার, আমি সুভাষ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। আজ আমি এখানকার সমস্ত ডিটেলস দেব আপনাদের, কাজেই চোখ রাখুন এনিহায়ারের পর্দায়। হাওড়া থেকে গোঘাট, আরামবাগ বা তারকেশ্বর লোকালে চড়ে নেমে পড়ুন হরিপাল স্টেশনে, আর এখান থেকে অটো বা টোটো করে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে চকচণ্ডীনগরের এই শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমে পৌঁছাতে সময় লাগবে 10 মিনিট, যা পবিত্র বামনা মহাশ্মশানের একদম কাছেই অবস্থিত। যেখান থেকে আর প্রায় 1 কিলোমিটার এগোলে তেলিখানা আশ্রমের কাছেই দেখা মিলবে নীল সরস্বতী মায়ের। যাই হোক, চলে এসেছি আমার আজকের গন্তব্য, হুগলির হরিপালের চকচণ্ডীনগরে অবস্থিত শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম। পথ চলতি এই অটো ধরেই পৌঁছানো যাবে হরিপাল স্টেশন। এটা এই আশ্রমের পিছনের দিকের বড় গেট, যা উৎসব অনুষ্ঠানে 4 চাকা প্রবেশ করানোর জন্য খুলে দেওয়া হয়। গ্রাম্য পরিবেশে সবুজে মোড়া নিরালা নির্জনে অবস্থিত এই আশ্রম, যেখান থেকে এই দিকে সোজা মাত্র 1.5 কিলোমিটার দূরেই হরিপাল স্টেশন। এই চকচণ্ডীনগরে শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমের একদম পাশেই অবস্থিত পবিত্র বামনা মহাশ্মশান। এই সেই পবিত্র বামনা মহাশ্মশান, যার একদম পাশেই অবস্থিত এই শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম। চলুন এই আশ্রমের রূপকার ও বর্তমান সম্পাদক শ্রদ্ধেয় শ্রী প্রদীপ কুমার ঘোষাল বাবুর সাথে ঘুরে দেখে নিই এই আশ্রমের ভিতরের পরিবেশ। এটা হচ্ছে অফিস ঘর, ওইদিকে রয়েছে সাধু নিবাস এবং আপনাদের রন্ধনশালা। আচ্ছা, এদিকটাতে ডাক্তারখানা রয়েছে। এইটা হচ্ছে আপনাদের মূল মন্দির, আর এই পুরোটা হচ্ছে মন্দির চত্বর। রামকৃষ্ণ মিশনের যে বিএল মোড়ে যে ভাতৃত্ব পরিষদের যে অর্ডারে এটা আশ্রমটা চলে, আশ্রমগুলো চলে, এটাকে ফলো করতে হবে, এবং এটা সব আশ্রমে টাঙিয়ে রাখতে হবে, যে এর উপর ভিত্তি করে আশ্রমগুলো চলছে। এটা এই আশ্রমের অফিস ঘর। এখানে প্রতি 2 বছর অন্তর পরিচালন সমিতির সদস্য পরিবর্তনের রীতি রয়েছে। স্ক্রিনে বর্তমান পরিচালন সমিতির একটি সদস্য তালিকা দেওয়া হয়েছে, চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আসুন বাকি জায়গাগুলো ঘুরে দেখা যাক।
এই মন্দিরটা 2020 সালে পূজ্যপাত শ্রীমৎসাই সহিতানন্দজি মহারাজ উদ্বোধন করেছিলেন, এটা বেলুড় মঠে 2020 সালে এই মন্দির উদ্বোধন করে গেছেন। আচ্ছা। শ্রীরামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে রয়েছে ঠাকুর, মা ও স্বামীজির ছবি, যা নিত্য পুজো করা হয়। যার পাশেই রয়েছে পূজার উপকরণ রাখার একটি ঘর, যেখানে পূজার জোগাড়ও করা হয়। যার উল্টো দিকেই রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শয়নকক্ষ। বিভিন্ন দেবদেবী, ঠাকুরের পার্ষদ ও তাঁর ভক্ত শিষ্যদের ছবি দিয়ে সাজানো এখানকার গর্ভগৃহ সংলগ্ন নাট মন্দিরটি, যেখানে সোম থেকে শুক্রবার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রায় 68 জন বাচ্চাদের নিয়ে সুন্দর পাঠচক্রের ব্যবস্থা রয়েছে। এটা কি? পাঠচক্র। এটা কি প্রত্যেক সপ্তাহে চলে? কোনো সহৃদয় ব্যক্তি যাঁরা চান এই আশ্রমের আরও উন্নতি হোক, এই আশ্রমের দ্বারা আশপাশের গরিব দুস্থরা আরও সাহায্য পাক, দাতব্য চিকিৎসালয় ও অবৈতনিক শিক্ষার আরও প্রসার ঘটুক, যাঁরা চান শুধু নিজের নয় 10-এর জন্য কিছু করব, তাঁরা এখানে আর্থিক দান করতেই পারেন, যা আয়কর আইনের 80G ধারায় আয়কর মুক্ত। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। এদের কি পড়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই? না, এদের নির্দিষ্ট জায়গা নেই। এমনি বিকেলবেলা এরা ভালোই পড়ে, কিন্তু এই বর্ষাকালে এদের পড়াশোনার খুবই অসুবিধা হচ্ছে। এই দিদিমণিরা, এদের 3জন দিদিমণি আছে, ওদের আমাদের প্রায় 68 জন ছাত্রছাত্রী আছে। 1 to 4 অবধি ওদের পড়ানো হয়। আচ্ছা। স্কুল আমাদের স্থানীয় সব স্কুলের ছাত্রছাত্রী। এবার ওদের ফ্রি কোচিং দেওয়া হয় আর কি, যাতে ওরা ভালো পড়াশোনায় উন্নত হয়। আচ্ছা। তারা এখানে শিখতে পারে কিছু, এইসব চেষ্টা করা হয়। আচ্ছা। ওই বাড়িটা তৈরি করার পেছন দিকে বাড়িগুলো করার চেষ্টা করছি, যাতে ওরা পার্মানেন্টলি বস্তা, এবং এইটা ভালোভাবে করতে পারলে কি এই রামকৃষ্ণ মিশন এটা এও আছে গদাধর অভ্যুদয় প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে আমরা আসতে পারবো। কিন্তু মহারাজ দেখেন যে শেডই করতে পারেনি, এদের বসার জায়গাই নেই, তা কেন প্রকল্প দেবে? তো সেই সব চেষ্টা করছি যাতে এরা একটা পার্মানেন্টলি একটা পায়, কিছু পায়, জায়গা পায়। পুজোর সময় জামা কাপড় দেওয়া হয়, তারপর টিফিন দেওয়া হয়। যতটা আমাদের সম্ভব আমরা চেষ্টা করি, মানুষের সহযোগিতায় চেষ্টা করি। এই বাচ্চারা তো সব দুস্থ বাচ্চা, গরিব বাচ্চা, গ্রামেরই বাচ্চা, বুঝতে পারি। তারা স্কুলে, স্থানীয় স্কুলে পড়ে, ফ্রি কোচিং, আর্থিক সঙ্গতি নেই তাদেরকে ফ্রি কোচিং, বিকেলবেলা কোচিং দেওয়া হয়। ঠিক আছে, একটু ওই দিকটা চলুন। হ্যাঁ চলুন, আপনি আগে চলুন। হ্যাঁ আসুন। থাকবে তো। আর এরা হচ্ছে আমাদের সব, এই যে আমাদের থাকে 6টা আছে ভৈরব, ওরা রাত্রি পাহাড় দেয় আশ্রম। ওসব দাঁড়াও, ওগুলো বলা দাও। বাহ, এই গাছটা বেশ সুন্দর হয়েছে তো। এটা আমাদেরই হাতে বসানো, অনেক বছর আগে। তখন প্রথম দিকে যখন আশ্রম শুরু হয়েছে, তখন এই আম গাছটা আমাদের আমরা কিনে, তখন তো জঙ্গলাকীর্ণ ছিল। বছর 30 হয়ে গেছে। 30 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে। বাচ্চাদের খেলার মতো। হ্যাঁ, উঠে খেলে, বাচ্চাগুলো খেলে। সেটাই, একটু বসার জায়গা আছে, একটু বসার জায়গা রাখা হয়েছে। ওই বিকেলবেলা মানুষ যারা পরিদর্শক, দেখলাম তো এজেড ভদ্রলোকগুলো এসে এখানে বসছে। হ্যাঁ, দর্শনার্থী যারা আসে বিকেলবেলা বসে। আচ্ছা। পুকুরটা মানে বিরাট পুকুর আছে পাশে একটা। এটা আপনাদের সাবমার্সিবল, তাই তো? হ্যাঁ, সাবমার্সিবল। হ্যাঁ, এখান থেকে যাবতীয় ওই সব জলের ব্যবস্থা আছে, ট্যাপের সব ব্যবস্থা আছে। এই যে আম গাছ আছে, এই আম গাছটা আমাদের ঠাকুরের কামার পুকুরের যে আম গাছ আছে না, সেই আম গাছের আঁটির আম গাছ একজনের শ্রীরামপুরে একজন ভদ্রলোকের বাড়িতে, ওটা ঠাকুরের হাতে বসানো যে 168 বছরের যে আম গাছ, সেই আম গাছের আঁটির আবার একটা আম গাছ সেই শ্রীরামপুরে একজন ভদ্রলোকের বাড়িতে টবে হচ্ছিল। আচ্ছা। তিনি আবার আমাদের আশ্রমে একটি অনুষ্ঠানে এসে গত বছর দেখে বললেন যে আমার একটা টবে গাছটা ঠিক হচ্ছে না, এই গাছটাকে যদি আমরা এখানে এনে বসাই অসুবিধা আছে। না না, এই ছোট গাছটা, এই ছোট গাছটা, তা এটাকে বলা আমার টবে আছে, এটাকে বসিয়ে আমরা যে আমাদের আশ্রমে বসিয়ে দিই, অসুবিধা আছে? না না, আমার জায়গা আপনি বসিয়ে দিন, আমাদের ঠাকুরের ছোঁয়া একটু পেলাম আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই। ওটা ঠাকুর খেলতে গিয়ে মানিকরাজার আমবাগানে খেলতে গেছিলেন, ওখান থেকে আম খেয়ে আঁটি নিয়ে এসে বসিয়েছিলেন। সেই 173 বছর না 168 বছরের আম গাছ, সেটার ছানা এটা। হ্যাঁ, সেটা ছানা। সেই আম গাছের ইজ্জতই আলাদা। হ্যাঁ, এই জন্য সেটাকে এভাবে করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের মানে কমন টয়লেট,
আচ্ছা, এটা common toilet। কমন মানে জেন্টস আলাদা লেডিস আলাদা আছে। হ্যাঁ, সে তো 100 কমন। এই টয়লেটটা সবাই ব্যবহার করতে পারবে। এটা ছেলেরা সবাই এটা হ্যাঁ, এটা পুরুষ আর ওটা মহিলা। এটা মহিলা। মানুষ যতটা সহযোগিতা করেছে, ইট ফিট কিনেছি, বাইরে বালি পাথর কেনা আছে, আচ্ছা। এইসব আস্তে আস্তে যতটা সহযোগিতা পাচ্ছি করছে। এটা বকুল গাছ, এটা আমার নিজের হাতে বসানো বকুল গাছ। বাহ। এটা বকুল গাছ, এইটুকু বকুল গাছ এনেছিলাম 40 টাকা দিয়ে কিনে এনেছিলাম। বকুল গাছ কত বছর বাঁচে ধারণা আছে? জানি না, আটপুর মঠে তো বকুল গাছ তো অনেক বছর, বকুল ঠাকুর যে বকুল গাছ 550 বছরের বকুল গাছ, যেটা যশের ঝড়ে পড়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমলকি গাছ, জানেন তো? এটাও আমাদের এটা বছর 3-4 বছর। এটা আমলকি গাছ। আচ্ছা, আমলকি গাছের তলায় বলে ধ্যান সিদ্ধ। 33 কোটি দেবতার বাস, ঠাকুর বলেছিলেন যে আমলকি গাছের তলায় বসে ধ্যান করলে ধ্যান সিদ্ধ হয়। আচ্ছা। তো এইটা আমলকি গাছ, এইটার বকুল গাছের তলায় দাঁড়িয়ে আছেন। জমি দেখুন না, পুরো ফাঁকা। এখানে যদি এলাকা পুরো নেয় তো বিরাট স্কুল অনেক কিছুই হতে পারে। অনেক কিছু। এইসব জমি নিয়ে কলকারখানা তো ঠিক আছে, সেটা তো একরকম চিন্তা ভাবনা, কিন্তু এইগুলো যদি আশ্রম হয় না, পরিবেশটা বেঁচে। আচ্ছা, এইটা সফেদা গাছ। এটা সবেদা গাছ, এটা একটা সবেদা গাছ, দুটো সবেদা গাছ। আচ্ছা, তারপর এখানে পাতি লেবু, গন্ধরাজ লেবুর গাছ আছে এগুলো। আচ্ছা, আমার সামনের এইটা হচ্ছে নাগচম্পা। এইটা নাগচম্পা গাছ। এটা কি লাল চন্দন বলে? এটা লাল চন্দন। আচ্ছা। আর এই বিস্তীর্ণ আশ্রমের পাশে বিস্তীর্ণ ধান জমি। হ্যাঁ, তো জমি ফাঁকা, একবার বলবেন নির্জন নিরিবিলি পরিবেশ, জনকোলাহল মুক্ত। সেখানে বাড়িঘর দর নেই আশেপাশে। সত্যি তাই, তাই না? সত্যিই তাই। মানুষ শান্তির খোঁজে আসে। মানুষ শান্তি যদি খোঁজ করতে আসে, তাহলে বলতে পারবেন যে শান্তির খোঁজে যদি আসে, তাহলে হরিপাল আশ্রম কিন্তু অনেক নিরিবিলি আশ্রম। সত্যি। এখানে আশেপাশে কিন্তু বাড়ি কোলাহল মুক্ত, পাশে পিচ রাস্তা আছে। এখানে আমার অনেক ভক্তরা এসে ঘাটে স্নান ফান করে, সাঁতার কাটে। এই এত বড় পুষ্করিণী, তো এই যে এত বড় পুকুর, এখানে এবার তো ভেতরে ঢুকবো। এখানে অনেকে আবার ভক্তরা এসে অনেকে চান ফান করে, সাঁতার কাটে। শীতকালে খুব ভালো লাগবে, গাঁদা টাদা ডালিয়া টালিয়া বসে যায়। শীতকালটা ঠাকুর মায়ের উৎসবের সময় ডিসেম্বর জানুয়ারি করে খুব ফুল ধরতে হয়, সিজন ফুলে ভর্তি হয়ে থাকে। এটা আপনাদের হাত ধোয়ার জায়গা, তাই তো? হ্যাঁ, এখানে ভক্তরা যখন এখানে প্রসাদ হয়, পেছনে খাওয়া দাওয়া হয়, তখন এই হাত ধোয়ার জন্য কল ফল করা হয়। বৃষ্টি এসে গেছে, মাইক আছে আবার। আসুন আসুন। আপনার জিজ্ঞাসার জন্য আমি এখানকার সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। চলুন দেখে নিই এখানকার সাধু নিবাস, যা 2020 সালের 8ই জানুয়ারি বেলুড় মঠের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ উদ্বোধন করেছেন। তো একটা দুটো বেড রাখা আছে। আচ্ছা, মানে একদম গেস্ট হাউস নেই বলে এখন আপাতত মানুষজন এলে একটু আপ্যায়নের ব্যবস্থা, একটু এই দুটো বিছানা, একটু কমোড অ্যাটাচ বাথ করা আছে, এই দিকটা রাখা হয়। আর দুটো সিঙ্গেল বেড আছে। আচ্ছা, আপনাদের বাথরুমটা একবার দেখেন। হ্যাঁ, বাথরুমও আছে, ভালো বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে, একদম কমোড আছে, একদম কমোডের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, কমোড আছে, এদিকটা বেসিন টেসিন সব আছে। ওকে, ও ঘরটা আরও ভালো লাগছে। কোন থেকে? এটা ওপর ওপর বলি দিলি সব হয়ে গেল। এদিকটা দুটি ঘর তো সাধু নিবাসের জন্য হয়েছিল, মহারাজদের জন্য না, মহারাজদের জন্য এইটি স্পেশালি এখন ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাও অ্যাটাচ বাথ? এটা অ্যাটাচ বাথ। এটাতে এখন সাধু মহারাজরা এলে দুটি বেড আছে। আচ্ছা, এই যেমন অনিমেষানন্দ এসেছিলেন, বলভদ্রানন্দ, এই মহারাজদের এখানে গেস্ট ট্রিটমেন্ট হয়, খাওয়া দাওয়া মহারাজদের ঘরে দেওয়া হয়। এগুলো পেতে রাখি, মহারাজরা এলে তখন আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়। হ্যাঁ, সাধুরা এলে এখানে এই টেবিলে তাদেরকে খাওয়া দাওয়া প্রসাদ দেওয়া হয়, এখানে রাখা হয়, এবং ব্যবস্থা করা হয়েছে। সাধুরা এলে এই ঘর দেওয়া হয়, বাথরুম দেওয়া হয়। আগের দিন তো দেখেননি? না, এটা আসেনি, মানে বাইরে থেকে দেখেছি। বাইরে থেকে সব দেখেছিলেন? অ্যাকচুয়ালি তুলবো না বলেই আসিনি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম যে কমপ্লিট হচ্ছে না, সুতরাং চলো। আর বাঁ দিকেরটা বোধহয় রান্নাঘর না, এটা ঠাকুরের ভোগ টোগ হয়। মহারাজরা এলে তাদের ঠাকুরের ভোগ টোগ দেওয়া হয় এখানটা। ঠাকুরের যখন ভোগ টোগ রান্না হয়, এইখানে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় উৎসব অনুষ্ঠানে, মূল ভোগটা ভেতরে, সেটা আমাদের এখানে মায়েরা সব এসে তৈরি করে, এখানে ভোগের ব্যবস্থা হয় এখানে। আচ্ছা, এখানে ভোগ তৈরি হয়, খিচুড়ি পায়েসটা সব কিছু এখানে তৈরি করে ঠাকুরকে খাওয়ানো হয় প্রসাদ। সেটা আবার সকলের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউট হয়। খুব সুন্দর, খুব পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, না ও এখানে ঢুকে যাও পিট করে। ঠিক আছে। মন্দির হওয়ার আগে এই বারান্দায় আমাদের এই সিংহাসনটা মায়ের সিংহাসন ছিল না? আচ্ছা, এই সিংহাসনটা দিয়ে আগে পুজো হতো। এই ছোটো ছোটো ঠাকুরমা স্বামীজির ছবি রেখে এখানটা আমরা এইভাবে রেখেছি আর কি।
বুঝতে পেরেছি, এটা একদম প্রথমকার সিংহাসন। প্রথমকার যখন প্রথম দিকে যখন সিংহাসনে ঠাকুমার সামনে ছবি বসানো হতো, তাই এটা আমাদের স্মৃতি হিসেবে আছে। ভবিষ্যতে যখন বিল্ডিং ফিল্ডিং হবে তখন এটাকে আমরা ভালো করে পালিশ টালিশ করে আর করে ঠাকুমার মায়ের ছবি রেখে এটা এই বাড়িতে পুরনো বাড়িতে রাখবো আর কি, এটা প্ল্যান। প্রথম স্মৃতি তো এটাকে নষ্ট করা একদমই উচিত না। এইটা অনেকে নিতে চেয়েছিল যে আশ্রম এটা কিনে নেবো না, কিনে দিতে হবে না দাম, এর কোনো মূল্য হয় না, অমূল্য। অতএব এটা আমাদের করে দিয়েছিল 30 বছর আগে একজন করেছিল, ভক্ত করেছিল। এদিকে আস ডাক্তারবাবু, একটু আসছি। এটা হোমিওপ্যাথি ডাক্তারখানা, যিনি অনেক ধরে আমাদের আশ্রমে সেবা করছেন, সপ্তাহে 2 দিন করে উনি আসেন। দীর্ঘ 12-13 বছর হয়ে ধরে উনি ঠাকুরকে গ্রামের মানুষদের সেবা করেন এখানে। হোমিওপ্যাথি ওষুধ এত আছে। ইনি ডাক্তার স্বপন চ্যাটার্জি, ইনি হোমিওপ্যাথি ডক্টর। আর ডাক্তার স্বপন মুখার্জি উনি হচ্ছেন দন্ত চিকিৎসক, তালদহে বাড়ি, উনি বিডিএস সার্জন। ইনি দাঁত তোলাতে আসেন, এইখানে বুধবার করে আসেন এইটা, বুঝলেন। আর এই ঘরে ফিজিওথেরাপিও হয়, ডাক্তারবাবু আসেন ওই রবিবার করে, আলাদা আলাদা ডেট। এখানে আমাদের ছোট্ট প্যান্ট্রি আছে, রান্নাঘর। সেখানে আমাদের ভক্তরা যেমন আপনার মধ্যে কোনো গেস্ট ফেস্ট এসে গেল, তখন আমরা তার ভক্তদের জন্য এই ছোট করে এখানে 2-4 জন 10 জনের রান্না ব্যবস্থা আমরা এখানে করে ফেলি। আচ্ছা, এই যে রান্নাঘর এখানেও ব্যবস্থা আছে, ওটা ঠাকুরের ভোগের রান্না। অপূর্ব ব্যবহার এই আশ্রমের রূপকার শ্রদ্ধেয় শ্রী প্রদীপ ঘোষাল বাবুর সত্যি যেটা বলতেই হচ্ছে অসাধারণ। এখানকার কোলাহল মুক্ত সবুজ প্রকৃতি, আর ঠিক ততটাই সুন্দর এখানকার বাচ্চাদের পড়ার পরিবেশটাও, যেখানে সোম থেকে শুক্র বর্তমানে প্রায় 68 জন বাচ্চা মুক্ত পরিবেশে পড়াশোনা করে। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোকার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। দে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, দে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোকার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নমস্কার ম্যাডাম, আপনাদের নামগুলো একটু বলুন না। আপনার নাম কি? তনয়া দত্ত। আপনার নাম? পারমিতা দত্ত। আচ্ছা, আপনার নাম? সিনটোলা কর্মকার। আচ্ছা আচ্ছা, কি করেন আপনারা এই আশ্রমের সাথে, কিভাবে যুক্ত? আশ্রমে এখানে বাচ্চাদের ফ্রি কোচিং। একটু জোরে বলবেন? বলুন। আমাদের ফ্রি কোচিং সেন্টার আছে আমাদের আশ্রমে, সেখানে আমরা পড়াই। আশ্রমে ফ্রি কোচিং সেন্টার আছে, সেখানে আপনারা পড়ান। আচ্ছা, রেগুলার পড়ান? সোম থেকে শুক্র। আচ্ছা, আর কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত। ক্লাস 1 থেকে ক্লাস 6। আচ্ছা, 5, 1 থেকে 5। আচ্ছা, বছরে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, যেমন ধরুন 15ই আগস্ট আছে, তারপর ধরুন 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, হ্যাঁ, রবীন্দ্রনাথের জন্মদিন পালন, এগুলো আমরা এখানে ছোটোখাটো করে করি। আর সেগুলোর জন্য ওদেরকে আগে থাকতে প্রস্তুত করা হয়। এছাড়া আমাদের সরস্বতী পুজোতে স্পোর্টস করা হয় পুজোর দিনে, সেটার জন্য ওদেরকে তৈরি করা হয়। স্পোর্টস কি এখানেই হয়? হ্যাঁ, এখানেই হয়, এই চত্বরের ভিতরেই হয়। ওদের প্র্যাকটিস করানো সরস্বতী পুজোর দিন ওদের স্পোর্টসটা হয়। আপনারা যে পড়ান, যে টিউশনটা দেন, সেটা ছাত্ররা মানে সেটা ফ্রি অফ কস্টে পায়? হ্যাঁ, তাই তো? ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। কোনো না কোনো আশ্রম, মঠ, মিশন বা মন্দির গড়ে তুলতে গেলে অনেক ম্যান পাওয়ারের দরকার হয়, কিন্তু একজন প্রধান উদ্যোক্তার দরকার হয়, যাকে ছাড়া এগুলো সম্ভব হয় না। ঠিক এরকমই একজন ব্যক্তি হলেন প্রদীপ ঘোষাল বাবু। ওনার সাথে কথা বলে জেনে নেব এই আশ্রম সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য। নমস্কার। নমস্কার। আপনার নামটা যদি বলেন? আমার নাম হচ্ছে প্রদীপ ঘোষাল। প্রদীপ ঘোষাল। এই আশ্রমের সাথে আপনার কি সম্পর্ক? তো 1993 সালে আমি চাকরি পেয়েছি। সেই সময় থেকে আমরা ঠাকুরমা স্বামীজির চর্চা করি। তো আমরা প্রথমের দিকে চর্চা আমরা করতাম ওই আমাদের স্টেশন সংলগ্ন এলাকায়, যেখানে আমরা ওই পরমা প্রকৃতি সারদামণি অচিন্ত কুমার সেনগুপ্তের বইটই পড়তাম। তা ওখানটা খুব কনজেস্টেড ছিল, মানে বাস ট্রামের আওয়াজ হতো বলে আমরা ঠিক করলাম আমাদেরই এখানকার কিছু আদিবাসী বন্ধুবান্ধব ছিল ছেলেরা, তারা বলল আমাদের এটা বামনা শ্মশান, মানে হরিপালে বামনা শ্মশান বলে এই জায়গাটা পরিচিত। তা এখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল, খোলার চাল, একটা ছিটে বেড়ার ঘর ছিল। তো সেখানেই আমরা প্রথম এসে
এই ঠাকুরমা স্বামীজির বই পড়া, গান করা। তখন আশ্রম করবো এরকম কোনো ভাবনা নেই, কিন্তু ঠাকুরমাকে ভালোবেসেছি, তার গান টান হবে, বই পাঠ হবে, এইভাবে আমরা চলতাম। এই করতে করতে আমাদের এখানে একজন মহারাজ এলেন। সে মহারাজ রামকৃষ্ণ মিশনের অর্ডারের সন্ন্যাসী না হলেও তিনি ঠাকুরমা স্বামীজির ভাবধারার একজন ভালো সন্ন্যাসী। নর্মদা তীরে ওই ওঙ্কারেশ্বরে তিনি সাধন ভজন করতেন এবং বিশেষ কারণে বেলুড় মঠের দিকে জয়রামবাটি এসেছিলেন। তো আমাদের এখানে ঘুরতে ঘুরতে উনি এসেছিলেন এবং আমাদের এই পর্ণ কুটিরে ওই খোলার ঘরে বলা যায় যে তিনি 37 দিন অবস্থান করেছিলেন এবং সেই সময় থেকেই আমাদের জীবনের একটা মোড় পরিবর্তন হয়ে যায়। মহারাজ বলেন, দেখো তোমরা এই ঠাকুরমা স্বামীজির যে চর্চা করছো এটা একটা সিস্টেমেটিক্যালি করতে হবে, তাহলে এটা হ্যাপাজার্লি হবে, এটা খুব একটা ভালো কার্যকরী হবে না। বেলুড় মঠ থেকে ঠাকুরমা স্বামীজির ছোট একটি পট কিনে আনতে হবে। 94 সাল গুরু পূর্ণিমা ছিল, তা সেই সময় মহারাজজি বললেন যে একটি ছবি 2-1 দিন আগে নিয়ে এসো। আমি আমার তখন বাসন টাসন কিছু নেই ঠাকুরের, তো কলা পাতায় ঠাকুরের ফল প্রসাদ কেটে মহারাজ হোম টোম করে গুরু পূর্ণিমার দিনে ওই ঠাকুরমা স্বামীজিকে মহারাজ বসিয়ে দিয়েছিলেন। তাই সেই মহারাজের নাম ছিল স্বামী জ্যোতি স্বরূপানন্দ। এবং তিনি বললেন, যখন আমাদের কাছে 37 দিন ছিলেন, বলে বেলুড় মঠ থেকে প্রার্থনা সঙ্গীতের ছোট বই পাওয়া যায়, ওই প্রতিদিন সন্ধ্যাবেলায় তোমাদের আরতি করতে হবে, ঠাকুরকে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করলে প্রার্থনার ফল অনেক দূর সুদূর প্রসারী। আমি থাকবো না থাকবো, আমি হয়তো ওঙ্কারেশ্বরে আবার ফিরে যাব, কিন্তু তোমরা এই আশ্রমটা করো যেখানে ঠাকুর মায়ের চর্চা হবে, যেখানেই ঠাকুরমা স্বামীজি বসেন উত্তরোত্তর সেই জায়গার শ্রীবৃদ্ধি হয় এবং আস্তে আস্তে সেটা আশ্রমের রূপ নেবে। আমরা জয়রামবাটি মায়ের গর্ভমন্দিরে আমাদের দীক্ষা হয়েছিল 1997 সালে। তারপর থেকে তো একটা নির্দিষ্ট আমরা গুরু মহারাজের মহামন্ত্র পাই। তারপর এই বৃহৎ জায়গা এটাকে আস্তে আস্তে কেটে কুটে পরিষ্কার করা, একটু গাছপালা লাগানো, এই চলতে থাকে। এটা চলছে প্রায় ধরুন 30 বছর ধরেই আশ্রমটি চলছে। অনেক মহারাজ এসছেন বেলুড় মঠের, রামকৃষ্ণ মিশনের অনেক প্রবীণ সন্ন্যাসীরা প্রথম দিকে আসতেন, যেমন স্বামী গৌরীনাথানন্দ, স্বামী সাংখ্যানন্দ, স্বামী সৎপ্রভানন্দ, কৃষ্ণমূর্তি মহারাজ বেলুড় মঠের লাইব্রেরিয়ান ছিলেন। তখন আমাদের আশ্রম একদম ছোট, কিছু নেই, কিন্তু ওনারা ওই আশ্রম বড় ছোটো দেয়, ওনারা দেখতে আন্তরিকতা কোন আশ্রমে কতটা বেশি। তো এই একটা মহারাজের সঙ্গে সংযোগ আমার হয়। এখন তো প্রচুর মহারাজ ভালো ভালো মঠ মিশনের সন্ন্যাসীদের আমরা সাহচর্য পাই। এবারে স্বামী অনিমেষানন্দ মহারাজ এসেছিলেন আমাদের বেলুড় মঠ থেকে। মহারাজরা বলেছেন যে নিষ্ঠা আর আন্তরিকতা যদি থাকে, বাকি অর্থের চিন্তা করতে না, অর্থটা কিন্তু চলে আসে। ধরুন 10টা 11টা 12টা আমাদের আশ্রমে অনুষ্ঠান হয়। ঠাকুরমা স্বামীজির জন্মতিথি তো পালন হয়ই, তা 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, জাতীয় যুব দিবস পালন হয়। তারপর গুরু পূর্ণিমা, এই জন্মাষ্টমী, নবমীর দিন আমরা মা দুর্গার পট আছে, আমাদের বেলুড় মঠের ছবি আছে, সেই ছবিতে আমরা নবমীর দিন মাকে একটু পুজো করার চেষ্টা করি। প্রায় 99টা 100টা আশ্রম আছে হুগলি জেলায়, প্রাইভেট আশ্রম। এই 100টা আশ্রমকে 3টে জোনে ভাগ আছে। একটা হচ্ছে কামারপুকুর জোনের আন্ডারে, কামারপুকুরের লোকোত্তরানন্দ আন্ডারে, তার আন্ডারে 30-35টা আশ্রম আছে। আটপুর মঠ বশিষ্ঠানন্দজি মহারাজ, এনার আন্ডারে 30-35টা। আর এই গুড়াপ আশ্রম যা হয়েছে, গুড়া কেশবচন্দ্র নাগ যে গণিতজ্ঞ ছিলেন, ওনার বাড়ি বিশুদ্ধানন্দ স্বামীর জন্মস্থান, ওখানে একটি মঠ আছে। ওখানে যে মহারাজ থাকেন সেই মহারাজের আন্ডারে আরও 30টা এরকম প্রাইভেট আশ্রম আছে। এই আশ্রম খোলা বন্ধের সময় কি আছে? এই আশ্রম সকাল 6টায় খোলা হয়, 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। 4টের সময় আবার মন্দির খোলা হয়, 4টে থেকে রাত্রির 8টা অবধি মন্দির দর্শনের সুযোগ থাকে। ঠাকুরকে আমাদের ফল মিষ্টি ভোগ দেওয়া হয় প্রতিদিন, অন্নভোগ দেওয়া হয়, বিশেষ অনুষ্ঠানে অন্নভোগ দেওয়া হয়। কেউ যদি বাইরে থেকে আসে, আপনাদের যদি ফোন করে, তাহলে কি প্রসাদটা অ্যারেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু সেইটা 3-4 দিন আগে জানালে কি হয়, আমি যদি নিজে নাও থাকতে পারি, অন্তত অ্যারেঞ্জমেন্টটা হবে। আচ্ছা, আপনাদের এই আশ্রমের সাথে যোগাযোগের নাম্বার কি আছে? ল্যান্ডফোনটা সবসময় ধরবার লোক থাকে না, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল নাম্বারটা বলতে পারি 8145474576। আচ্ছা, প্রদীপ ঘোষাল, বর্তমানে আশ্রমের সম্পাদক। আচ্ছা, এই আশ্রমের। এখানে যদি কেউ আসতে চায়, পথ নির্দেশ কি আছে, কিভাবে আসবে হাওড়া থেকে? হাওড়া থেকে এলে আরামবাগ, গোঘাট, তারকেশ্বর যে কোনো ট্রেনে, হাওড়া থেকে ট্রেন চালে 1 ঘন্টা 10 মিনিটে হরিপাল স্টেশনে নামবে। নেবেই অটো টোটো পাবে, বামনা শ্মশান বললেই হবে, রামকৃষ্ণ সারদা মায়ের আশ্রম যাব, 10 টাকা ভাড়া, 5-7 মিনিটের মধ্যে আশ্রমে পৌঁছে যাবে। হরিপাল স্টেশন থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে আশ্রমটা অবস্থিত। অর্থাৎ টোটোয় চাপলে 10 টাকা টোটো ভাড়া দিলে সে 7-8 মিনিটের মধ্যে আশ্রমে এসে পৌঁছে যাবে। বর্তমানে এই আশ্রমে কি কি অ্যাক্টিভিটি চলছে? বর্তমানে এই আশ্রমে প্রতিদিন সকালবেলা ঠাকুরের যে নিত্য পূজা ভোগ এটা হয়। বিকেলবেলা প্রতিদিন সোম থেকে শুক্রবার 68 জন ছাত্রছাত্রীকে ফ্রি কোচিং দেয় 1 to 4 ক্লাস 4 অবধি। 3 জন ডাক্তারবাবু আমাদের আশ্রমে বসেন, সপ্তাহে 2 দিন
আপনার হোমিওপ্যাথি চিকিৎসা হয়, দাতব্য চিকিৎসা হয়, এলাকার দুস্থ গ্রামবাসীদের চিকিৎসা দেওয়া হয়। আর মাসে 2 দিন বুধবার করে ওই ডাক্তার স্বপন মুখার্জি দন্ত চিকিৎসক, তিনি দন্ত পরীক্ষা করেন। আর রবিবার করে সকাল 10টা থেকে 12টা 1টা অবধি ফিজিওথেরাপি একটা নেওয়া হয়, সেটাও ফ্রিলি করা হয়। আচ্ছা, এই আশ্রমের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? যে আগামী দিনে এইটা রামকৃষ্ণ মিশনের ডিরেক্ট একটা সেন্টার হোক, এটা আমাদের প্রথম ইচ্ছা। এই ঘরগুলো ঢালাই করে গেস্ট হাউস করার ইচ্ছা আছে। আপনার এখানে তো বহু দর্শনার্থী ভক্ত আসেন, তো এখানে কেন আসেন তারা? ঠাকুরমা স্বামীজির এখন প্রভাব এই সমাজে প্রচুর। লোকে এতদিন আটপুরে মঠে যায়, বেলুর মঠে যায়, বিভিন্ন দূরে দূরে মঠে যেত, কিন্তু গ্রামের মধ্যে এরকম একটি আশ্রম মঠ পেয়ে গেছে, ঠাকুরমা স্বামীজি চর্চার কেন্দ্র পেয়ে গেছে। মানুষ ছুটে আসে একটু শান্তির খোঁজে, যেখানে মানুষ সুস্থভাবে এসে বসতে পারে, সুস্থভাবে এইসব চর্চা করতে পারে। প্রতিদিন সন্ধ্যারতি হয় আমাদের 6:30টার সময়, প্রতিদিন এখন যা টাইম, সেখানে সন্ধ্যারতির পর গান হয়। প্রতিদিন আমাদের কথামৃত পাঠ, মায়ের কথা পাঠ, স্বামীজির কথা পাঠ, স্বামী শিষ্য সংবাদ, তারপর বলরাম মন্দিরের বই, মহারাজরা বলরাম মন্দির থেকে সেসব বই বিভিন্ন বই পাঠ হয়, যাতে মানুষের মধ্যে ঠাকুরমা স্বামীজির জ্ঞানটাও মানুষ জানতে পারে, যে তারা কে ছিলেন বা এত তাদের মহিমা কেন, সেসবগুলো আমরা নিজেদের মধ্যে আলাপালি করে আমরা চর্চা করি। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবধারাটাকে যাতে প্রচার হয়, মানুষ জানতে পারে তিনি কে ছিলেন, সেইভাবে আমরা চেষ্টা করি। তো এখানে কি দুরকমই চলে, আমিষ নিরামিষ? আমাদের রামকৃষ্ণ মিশনে তো আমিষের কোনো বাধা নেই, তবে আমিষ নিরামিষ দুটোই প্রসাদ হয়। যেমন গুরু পূর্ণিমাতে যেমন আমিষ মহারাজরা নিষেধ করেছিলেন যে গুরু পূর্ণিমার সময় নিরামিষ প্রসাদ হবে, তবে আমিষ প্রসাদ আমাদের হয়। একটা বিতর্কিত কোশ্চেন, এটা যদি মনে হয় উত্তর দেবেন, নিশ্চয়ই হবে না। আমিষ প্রসাদ তো হয়, মাছ হয়, তো মাছ না, কোনো সময় প্রয়োজন হলে মাংসও হতে পারে। আচ্ছা, তার মানে প্রসাদ হিসেবে নয়, কিন্তু মানুষকে আশ্রমে যে মাংস খাওয়া হবে না এরকম ব্যাপার না, আমাদের দরকার হলে মাংসও খাওয়ানো হয়। আচ্ছা, মাছ মাংস খেয়ে জীবে প্রেম কিভাবে হচ্ছে? হ্যাঁ, এটা স্বামীজির খুব সুন্দর ব্যাখ্যা আছে। স্বামীজিকে স্বামী শিষ্য সংবাদে আমরা এটা প্রচার পাই। শ্রী স্বামী শরৎচন্দ্র চক্রবর্তী শিষ্য ছিলেন, তিনি বললেন যে দেখ, এখনকার মানুষের ধর্ম কিরম জানিস, লোকে ভাইকে খুন করছে আর পিঁপড়েকে, বকধার্মিক পিঁপড়েকে চিনি দিচ্ছে। মাছ মাংস খাওয়ার সঙ্গে বলছে ধর্মের খুব একটা কানেকশান নেই। স্বামী ঠাকুর কথামৃতে একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে হব্বিষান্ন খেয়ে যদি কারোর হরিনামে ভগবানের প্রতি মতি না থাকে, তাহলে হব্বিষান্ন গোমাংস তুল্য হয়। আর কেউ যদি গোমাংস খেয়ে তার মন যদি ঈশ্বরের মন থাকে, তাহলে গোমাংসটা হব্বিষান্ন তুল্য হয়। এটা শ্রীরামকৃষ্ণ নিজের মুখের কথামৃতে আমরা বারবার পাই। যে খায় না, কিন্তু যে খাচ্ছে তাকে বাধা দেওয়ারও কিছু নেই। যিনি খান না তিনি খান না, কিন্তু খেলে যে ধর্ম হবে না, এইটা একটা আমাদের রামকৃষ্ণ মিশনের বোধের মধ্যে এটা থাকে না। এবং এটা রামকৃষ্ণ মিশনের মহারাজদের কাছে আমরা নিজেরাও অনেক সময় প্রশ্ন করেছি, যে খাদ্যের সঙ্গে স্বামীজি বলছেন মাছ মাংস খুব খাবি বাবা, তাতে যা দোষ হবে আমার। এই ঘাস পাতা খেয়ে পেট রোগা বাবাজির দল দেশ ছেয়ে ফেলেছে। তোদের না আছে বুদ্ধি, না আছে মস্তিষ্ক, যদি সচল না হয়, উর্বর না হয়, উচ্চ ধারণা গ্রহণ করার সামর্থ্য তৈরি হয় না। তাই অ্যানিম্যাল ফুড খেলে মানুষের কোনো ক্ষতি হয় না। স্বামীজি নিজের ব্যাখ্যায় আছে, আমরা পড়েছি। তা আমি হয়তো খুব পরিষ্কার বলতে পারবো না, কিন্তু আমরা বই পড়ে আমরা প্রমাণ দেখাতে পারবো যে স্বামীজি বলেছেন, তাতে খুব অসুবিধা হয় না। আচ্ছা, উনি জীবে প্রেম বলতে কি শুধু মানুষের না, জীবে প্রেম মানে সর্বজীবে প্রেম, যে বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে সেই জন সেবিছি ঈশ্বর। স্বামীজি কেন বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো? খুব ভালো প্রশ্ন, আমার খুব পছন্দের প্রশ্ন। যে গীতার মহতি বাণী উপলব্ধি করতে গেলে যে শরীরে শক্তি লাগে, যে মানসিক শক্তি লাগে, যে মস্তিষ্ক সতেজতা লাগে, সেগুলো খেলাধুলো করলে মানুষের মস্তিষ্কের বৃদ্ধি পায়। মানে স্বামীজি নিজেও তো ভালো খেলাধুলো করতেন, তিনি কুস্তি করতেন, মল্লযুদ্ধ করতেন, তিনি কী করেননি জীবনে। তাই খেলাধুলোর উপর রামকৃষ্ণ মিশনের সাধুরা সন্ন্যাসীরা খুবই অনুরক্ত, আমরাও ভালোবাসি। এই ঠাকুরমা স্বামীজি বলুন, গীতা ভাগবত, যত আমাদের ধর্মগ্রন্থ আছে, এগুলো কিন্তু উচ্চ ভাবের সমস্ত বই। এইগুলো পড়ে বুঝতে গেলে মস্তিষ্ক সেই উর্বর করতে হবে, উর্বর করতে গেলে খেলাধুলা দরকার। এই প্রসঙ্গে স্বামীজি বলছেন যে গীতা পাঠকা ফুটবল খেলা অনেক ভালো, এই প্রসঙ্গে বলেছে। গীতার মধ্যে যে শক্তি নিহিত আছে, সেইটা যদি অর্জন করতে হয়, তাহলে আগে শারীরিক সফলতা অর্জন করতে হয়। মন্দির হওয়ার পর আপনার মনে হয় যে আপনার আশপাশের যে সমস্ত লোকগুলো আছে, তাদের মানসিক কিছু উন্নতি হয়েছে বা চারিত্রিক কিছু উন্নতি হয়েছে? কিছু মানুষের মানসিক উন্নতি তো নিশ্চয়ই হয়েছে। অনেক মানুষই এই ভাবধারায় যুক্ত হয়েছে। অনেক মানুষ আশ্রমে এসে
তারা মঠে দীক্ষা নেবো বলে উৎসাহ প্রকাশ করে এবং বলে আমাদেরকে নাম লিখিয়ে দাও, আমরা আটপুর মঠে যদি বেলুড়মঠে মহারাজ তাদের না আমরা দীক্ষা নেবো। অনেক মানুষ উৎসাহিত হয়েছে। আগে মেম্বার ছিল তো 15-20 জন মেম্বার ছিল, সেই মেম্বার প্রায় 150 জন মেম্বার দাঁড়িয়েছে এখন আশ্রমে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। হ্যাঁ, সকল ভক্তবৃন্দ দর্শককে আমার মানে একান্ত অনুরোধ, আমাদের ছোট ঠাকুরমা স্বামীজির আশ্রম এবং সেই আশ্রমে নিয়মিত অন্যান্য আশ্রমের মতো সেখানেও পাঠ, গান, পূজা পাঠ সবই হয়। ভক্তদের আসতে অনুরোধ করব। কোনো সময় ভোগ টোগ প্রসাদ পাওয়ার ইচ্ছা হলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এই এতে, তাতে 2-4 দিন 5 দিন একটু আগে একটু যোগাযোগ করলে, 4-5 দিন আগে যদি যোগাযোগ করে বলা হয় তাহলে আমি তার দুপুরে প্রসাদের ব্যবস্থা করে দেবো। রাত্রি থাকার ব্যবস্থা এখনও নেই, তবে আমরা আমাদের আশ্রমে নতুন করে কিছু বিল্ডিং, কিছু কনস্ট্রাকশন তৈরি করার চিন্তাভাবনা করেছি। এটা অতিথি নিবাস, একটু বই বিক্রয় কেন্দ্র, আমাদের অফিস ঘরটা ভালো করে করা, সাধু নিবাস আমাদের হয়েছে একটু। আশা করি আমরা 1-2 বছরের মধ্যে খানিকটা আমরা তৈরি হব, তখন আমরা মানুষকে থাকার জায়গা দিতে পারবো এবং প্রতিনিয়ত ভোগের একটা ব্যবস্থা করতে পারবো, যাতে সবই ইচ্ছা আছে ভক্তদের জন্য আমরা করতে পারলে কৃতার্থ হব। তবে সেই দিন ঠাকুর করে দিন, আপনারা সকলে আমাদের জন্য মঙ্গল প্রার্থনা করুন, যাতে এই আশ্রমটা সুদৃঢ় হয় এবং সুন্দরভাবে এই আশ্রমটা আগামী দিনে আরও মানুষের জনকল্যাণে নিয়োজিত হয়। এই বলে আমি আমার কথা এখন শেষ করছি। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। নমস্কার, জয় শ্রীরাম, জয় রাম। আজ এসেছি যখন সন্ধ্যারতি দেখেই যাব, দেখা করে যাব নীল সরস্বতী মায়ের সাথেও। যাঁর ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই আমি দুঃখিত মায়ের ছবি আপনাদের দেখাতে পারছি না। একদম গ্রাম্য পরিবেশে এই রামকৃষ্ণ সারদা আশ্রম, যেখানকার পরিবেশ একদম নিঃশব্দ, নিঝুম। ঠিক এই রকম একটা পরিবেশে সন্ধ্যায় সন্ধ্যারতি শুনতে আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, আপনারা কোনোদিন হরিপালে বা আঁটপুরে এলে অবশ্যই হরিপালের এই রামকৃষ্ণ সারদা আশ্রমে ঘুরে যাবেন, যেখানে সন্ধ্যারতি শুনতে আপনাদের খুব ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, নমস্কার।